যেহেতু আমরা গত ক্লাসে কারের ব্যবহারগুলি শিখেছি এবং ইয়ং এর ব্যবহার শিখেছি, আজকে থেকে আমরা শিখবো কোরিয়ান ভাষাটা লিখতে কিভাবে হয় এবং কি পড়তে কিভাবে, পড়ার সিস্টেমটা আমরা জানবো। তো যাই হোক, আমি এই ক্লাস শুরুর আগেই কিছু বাংলায় কিছু কোরিয়ান ওয়ার্ড লিখেছি। এগুলো মূলত এই ওয়ার্ডগুলি হচ্ছে কোরিয়ান, কিন্তু আমি বাংলায় লিখেছি কারণ আমরা এই কোরিয়ান ওয়ার্ডগুলি আমরা কোরিয়ান ভাষায় এখন লিখবো। যেহেতু আমরা কার জানি, কার কোনটা কোথায় কিভাবে ব্যবহার করতে হয়, সেহেতু আমরা এগুলো আমাদের জন্য খুবই এখন সহজ হবে। তো এগুলো আমরা এখন প্র্যাকটিস করি। চলেন সরাসরি আমরা লেখায় চলে যাই। তো আমরা শব্দটা হচ্ছে, প্রথম শব্দটা হচ্ছে উন দং। এখন উনদংটা আসলে কোরিয়ান ভাষায় কিভাবে লিখতে হবে? রস্য উ। হ্যাঁ, রস্য উ। এখন আমরা যদি সর্বপ্রথম শব্দটা লিখি রস্য উ, এটা হচ্ছে রস্য উ। উ অর্থাৎ কোরিয়ান ভাষায় আমরা সরাসরি শব্দটাকে বলবো উ। এখন উ, আমরা জানি যে কোরিয়ান ভাষায় স্বরবর্ণ যখন নিজস্ব রূপে একা একা বসবে তখন তার সাথে একটি ইয়ং বসবে, এবং কি ইয়ংটা কোথায় কখন বসবে সেটাও আমরা জানি। এই যে এটা একটা কি জাতীয় স্বরবর্ণ, যার কারণে এটার উপরে ইয়ং বসবে, এই জিনিসটা আমরা আগেই শিখে ফেলেছি। অর্থাৎ এখানে একটা ইয়ং দিয়ে দেই। এখন দিলাম ও। এই যে দন্তন্য, এখানে একটা বিষয় বাকি থাকে, সেটা হচ্ছে বাচ্ছিম। বাচ্ছিম কি জিনিস এবং কি বাচ্ছিম কোথায় কখন কিভাবে বসে। বাচ্ছিমের বিষয়টা আমরা সহজ ভাষায় এক কথায় মনে রাখবো। এক কথায় হচ্ছে বাচ্ছিম কখনো স্বরবর্ণ হতে পারে না, সব সময়ের জন্যই বাচ্ছিমটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ কখনো বাচ্ছিম হবে না, যখনই বাচ্ছিম যেটাই বাচ্ছিম হবে সেটাই ব্যঞ্জন বর্ণ। অর্থাৎ এই যে নিচের শব্দ, কোরিয়ান ভাষায় উপরে নিচে শব্দ বর্ণগুলি বসে, কারণ আমরা বাংলা ভাষায় এটা ব্যবহার করতে পারি না, কারণ বাংলায় উপরে নিচে কখনো ব্যঞ্জন বর্ণ একের পর এক বসে না, কিন্তু কোরিয়ান ভাষায় বসে। এখন কোন বর্ণটা আমরা নিচে বসাবো এটা আমাদের জানতে হবে। কোন বর্ণটা বসাবো, অর্থাৎ আমি সহজ ভাষায় যদি আপনাদেরকে বোঝাই যে একটি ভাষা, একটি শব্দের মধ্যে কয়েকটি আহ, ভাগ থাকে, এর মধ্যে হচ্ছে, অর্থাৎ আমি যারা আরবি বোঝেন তাদেরকে আমি একটু আরবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করি, কারণ এটা একটু সহজ হয়। আপনারা জানেন ওয়াকফের একটা হরফ আছে, ওয়াকফের হরফ, অর্থাৎ যেখানে গিয়ে থেমে যেতে হয়। হ্যাঁ, এই যে থেমে যেতে হয়, অর্থাৎ আমরা যদি এই উন্নন শব্দটা ব্যবহার করতে গিয়ে থেমে যাই, দেখেন উন, এরপরে আমরা দন্তন্যর সাথে আমরা আটকে গেলাম, দন্তন্যর পরে আমাদের আর সুর তাল মিলিয়ে আগিয়ে যাওয়া সম্ভব না, যেমন উন শেষ, এখানে থামানো, থেমে যেতে হবে। আবার যদি আমরা বলি যেমন আ ব জি, চলতেই থাকবে, আপনার দম যতক্ষণ থাকবে ততক্ষণ বর্ণটা কিন্তু চলতে থাকবে। এই যে চললো, এটা কিন্তু এই বর্ণের কোনো বর্ণই নিচে আসবে না, যেমন আ ব জি, এভাবে চলতে থাকবে। তো যার কারণে এই বর্ণের কোনো একটা বর্ণ নিচে বসবে না। অর্থাৎ যে ব্যঞ্জন বর্ণে গিয়ে আপনি আটকে যাবেন, অর্থাৎ দমটা আটকে দিতে হবে, সেই বর্ণটাই সবসময় নিচে বসবে। যেমন আমরা যদি বলি উন শেষ, এরপরে আর আগে যাওয়ার কিছু নাই, যার কারণে আমরা উনটা নিচে দিব, দন্তটা নিচে দিলাম উন। এরপরে দিগত, দিগতটা দিলাম আমরা এখানে দিগত দো। এখন এই যে ঔকার, অর্থাৎ ঔকারের স্বরবর্ণ, স্বরবর্ণের কোন বর্ণ দ্বারা ঔকার অর্থাৎ কার প্রকাশ করা হয় সেটাও আমরা জানি, আমরা ইতিপূর্বেই শিখে ফেলেছি। এবং এটা নিচে বসবে, কারণ টি জাতীয় স্বরবর্ণ যখন কার হিসেবে ব্যবহার হয় তখন সর্বদা ব্যঞ্জনবর্ণের নিচে বসে। তাহলে আমরা ব্যঞ্জনবর্ণের নিচে দিলাম, অর্থাৎ হয়ে গেল উন দো। এই যে এখন ইয়ং রইল, ইয়ংটা কি, আবার ইয়ং এ যে আপনি আটকে গেলেন না, যেমন উন দং শেষ, তার মানে এই ইয়ংটা এখন নিচে বসবে উন দং। এই তো, খুবই সহজ, আপনারা শুধু প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। এখন দেখেন সাজা, এখন যদি আমরা সাজা লিখি তাহলে প্রথম শব্দটা হচ্ছে দন্তস্ব, দিলাম দন্তস্ব। এরপরে আকার, আকারটা কোথায় বসবে, ব্যঞ্জন বর্ণের ডানে বসবে সা। এরপরে বরিগার্য অর্থাৎ জিউট, আমরা জিউটটা দেই, জিউট দিলাম, আবার আকার, আকারটা ব্যঞ্জন বর্ণের ডানে বসবে। এই যে হয়ে গেল সাজা, খুবই সহজ। এখন আসেন হিও। এখন হিওটা একটু ব্যতিক্রম, কেন? কোরিয়ান ভাষায় ঋষিকার প্লাস ঔকার এক বর্ণে ব্যবহার করা হয়। যেমন আমি যদি রাস দেই এই সাইডে, অর্থাৎ ঋষিকার প্লাস ঔকার সমান সমান আমরা জানি এই বর্ণটা ইয়। এখন ইয়টার সাথে শুধু কি দিতে হবে এখন, তাহলে হটা আমাদের দিতে হবে, কিন্তু হটা আমরা ব্যঞ্জন বর্ণের, যখন ব্যঞ্জন বর্ণের সাথে যখন কারটা ব্যবহার করব তখন প্রত্যেকটি জাতীয় কারগুলি কোথায় বসবে, ব্যঞ্জন বর্ণের নিচে বসবে। তাহলে আমরা এখানে যদি হিউজ দেই, এই যে হিউজটা যদি আগে লিখি, এই যে হিউজ, তাহলে এখন এই কারটা আমরা শুধু নিচে দিয়ে দিব, হিউ শেষ, হয়ে গেল হিউ।
ক্লিয়ার? এখন আসেন একই 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 ধরনের শব্দ, শুধু এটাই ও, এটাই হচ্ছে রস্য। তাহলে বর্গীকার জ দিলাম এখানে জিউত, আর উটা দিলাম নিচে, এই যে জিউ। খুবই সহজ। যদি কোনোটা আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের ইনবক্সে আসুন আর কমেন্টে জানান, আমি আবার চেষ্টা করবো আপনাদেরকে জানানোর জন্য। এরপর আমরা আরেকটা শব্দ লিখবো হাজিমান। এখন আমরা সর্বপ্রথম হিউতটা লিখে ফেলি, হিউত। এরপরে হিউতের সাথে কি আছে, কাকার দিলাম, আকার হা। এরপরে বর্গীকার জয় ঋষিকারের জি, অর্থাৎ জিউতে ঋষিকার, জিউত দিলাম। আর আমরা জানি কোরিয়ান ভাষায় ঋষিকারটা পরে বসবে, কারণ দাঁড়ি জাতীয় স্বরবর্ণ কার হিসেবে ব্যবহার হলে সবসময় ব্যঞ্জন বর্ণের ডানে বসে। তাহলে দিলাম হা জি। এরপরে মান, মিউম দিলাম, মিউমে আকার মা। এই যে আমি বললাম হসন্তের বর্ণ, অর্থাৎ এই যে বাংলায় যদি হসন্ত হয়, এই যে এটা যদি হসন্ত হয়, এটা একটা হসন্তর বর্ণ, এটা একটা হসন্তর বর্ণ। হসন্তটা আমরা বাংলায় উল্লেখ করি না এখন, ইতিপূর্বে আমরা উল্লেখ করে লিখতাম, কিন্তু এখন মনে হয় সম্ভবত হসন্তের ব্যবহারটা বাংলায় উঠে গেছে, যার কারণে হসন্তটা দিতে হয়। তো যাই হোক, এই যে হা জি ময়কারের মা, নিচে দিয়ে দিলাম দন্তন্য হাজিমান, অর্থাৎ যে বর্ণে গিয়ে আপনি আটকে গেছেন সেই বর্ণটা নিচে দিতে হবে, হাজিমান। এরপর আর আপনার চলার মতো কিছু নাই। যেমন এখন আসি মিয়া। এখন কোরিয়ান ভাষায় আরেকটা বর্ণ আছে, এটা হচ্ছে ইয়া। এই যে ইয়া, অর্থাৎ এটা দ্বারা কি প্রকাশ করা হয়, ঋষিকার প্লাস আকার, আকার প্রকাশ করা হয় ইয়া। তাহলে আমরা এখানে ময়রিষ্কারের ময়ের সাথে আমরা ঋষিকার প্লাস আকারটা যোগ করব, একটা ব্যঞ্জন বর্ণের সাথে দুইটা কার ব্যবহার হবে। তাহলে কি হবে, যেমন আমরা নিয়ম দিলাম, নিয়মের সাথে শুধু ইয়াটা দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল কি মিয়া। কারণ এটা দ্বারাই, এই ইয়া দ্বারাই ঋষিকার প্লাস আকার প্রকাশ করা হয়, যার কারণে হয়ে গেল কি মিয়া। মহেশকারের মি, অন্তস্থ একারের আ। এই অন্তস্থ অটা তো আসলে আমরা বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে মিয়া। এখন আসুন মান্নাদা। আমরা ইতিপূর্বে আপনাদেরকে বলেছি যে মান, যেমন এই যে এটা একটা কি বসন্তের বর্ণ মান, হ্যাঁ মান। এরপর হচ্ছে নাদা, মান্নাদা। আমরা মান্নাদা যদি লিখি তাহলে দেখেন ময়কারের মা, এরপর হচ্ছে নিয়নটা নিচে বসবে মান, এরপর আবার নিয়নটা দিতে হবে, আকার দিতে হবে মান না, এরপর আবার দা, মান্নাদা। তো খুবই সহজ, খুবই ইজি। এভাবে আপনারা অনেক শব্দার্থ নিজে থেকে, অনেক শব্দ নিজে নিজে বানাবেন, এবং সেই শব্দের কোরিয়ান ভাষাটা আপনারা আবার কোরিয়ান ভাষায় কোরিয়ান বর্ণে লিখে লিখে প্র্যাকটিস করবেন। এরপর আসেন সেও, দন্তস্ব দিলাম স্যা। এরপরে জফালা, আমরা জানি কোরিয়ান ভাষায় জফালা হচ্ছে এটা, অর্থাৎ এইস এর মতো স্যা। এরপর বাকি থাকলো কি উ, রস্য। তাহলে রস্য দিয়ে দেই, রস্য যেহেতু এখানে স্বতন্ত্র ভাবে অর্থাৎ নিজের স্বরূপে উচ্চারণ হয়েছে, কোনো কার হিসেবে ব্যবহার হয় নাই, সেক্ষেত্রে আমরা উটাই লিখবো উ। কিন্তু আমরা জানি যদি স্বরবর্ণ একা একা বসে নিজস্ব ভাবে, তাহলে তার সাথে একটা ইয়ং বসে, তাহলে ইয়ংটা কোথায় বসবে, অবশ্যই কি জাতীয় স্বরবর্ণের উপরে ইয়ং বসবে, ব্যাস স্যাউ। এখন আসেন হানবুক। এখন হানবুক লেখার সময় একটু আলোচনা করবো আমরা। আমরা মনে রাখবো যে কোরিয়ান ভাষায় উচ্চারণের নিয়ম একটা জিনিস আর লেখার নিয়ম একটা জিনিস, অর্থাৎ যখন আমরা লিখবো তখন যেখানে যে বর্ণটা থাকবে সেই বর্ণটাই লিখবো, কিন্তু সেই শব্দটা যখন পরিপূর্ণ লেখা হয়ে যাবে তখন আমরা আবার যখন উচ্চারণ করবো তখন উচ্চারণের নিয়মটা ফলো করবো। যেমন এখানে উদাহরণটা না দিলে হয়তো একটু কষ্ট হবে, উদাহরণটা আমি দিয়ে দিই। এই যে হ দিলাম, হয়কারের হা দিলাম, এরপরে যে দন্তান্ন যেহেতু একটা হসন্তের বর্ণ, এটা নিয়ে দিলাম হান। এরপরে গিয়োগ দিলাম, গিয়োকে রুসুকার, গিয়োকে রুসুকার দিলাম হানবুক। এখন এই যে গিয়োগটা, এই গিয়োগটা কিন্তু একটা হসন্তের বর্ণ হানবুক, এখানে কিন্তু থেমে যেতে হবে, অর্থাৎ ওয়াকফ করতে হবে। তাহলে আমরা হানবুকটাও গিয়োগটা নিচে দিয়ে দিলাম, কিন্তু এখন এখানে উচ্চারণ করতে গেলে তো আমাদের উচ্চারণ করতে হবে কি হানবুক, কারণ গিয়োগ যদি শব্দের নিচে বসে তাহলে উচ্চারণ হয়, এই জন্য এটা আমাদের হানবুক উচ্চারণ করতে হবে। কিন্তু লেখার সময় আমাদের এই যে গিয়োগ, যে এই গিয়োগটা, এই জন্য আমি বাংলায় এখানে গ লিখে রেখেছি, এখানে কিন্তু ক লিখে রাখতে পারতাম, কেন রাখলাম না, কারণ এটা হচ্ছে উচ্চারণের নিয়ম। উচ্চারণের ক্ষেত্রে আমরা ক উচ্চারণ করব, উচ্চারণের ক্ষেত্রে আমরা ক উচ্চারণ করব, কিন্তু লেখার সময় আমরা যেখানে যে বর্ণ থাকবে সেই বর্ণটাই ব্যবহার করতে হবে। তো যাই হোক, আজকে এই সংক্ষিপ্ত আকারে আমি শব্দগুলো আপনাদের কোরিয়ান ভাষায় একটু লিখে দেখালাম। আপনারা এরকম ভাবে অনেক
ধরনের শব্দগুলো নিজে নিজে বাংলায় লিখবেন, বাংলায় লিখে আবার সেটা কোরিয়ান ভাষায় ব্যবহার করে লেখার চেষ্টা করবেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে নক করবেন, আমি আপনাদেরকে আবার বুঝিয়ে দিব, এবং কি যে শব্দগুলোতে সমস্যা থাকবে প্রয়োজন হলে আমি আবার সেই শব্দগুলো ভিডিও করে আপনাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।